এই দেবদা আপনাদের এমপি নাকি? হ্যাঁ, আপনাদের এমপি তো। হ্যাঁ, দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন 2024-এ। বিজেপিকে আটকাতে হবে। আজকে লাভটা কি হয়েছে ভাই? লাভটা কি হয়েছে আমাকে বলুন। পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত, ভোটে ওয়াকাফ আইনে। আর এদিকে ওর পরিবর্তে আপনি দেববাবুকে পাঠিয়েছিলেন, ভেবেছিলেন আপনার হয়ে ভোটটা দেবে, ভোটটা দিয়েছে ঘোড়ার ডিম দিয়েছে। তাহলে লাভটা কি হয়েছে? ওর পরিবর্তে বিজেপি তৃণমূলের বাইরে একজনকে যদি পাঠাবার চিন্তা ভাবনা করতেন, অনেক লাভ হতো। আপনি বলুন, এই দেবদা প্রায় 3.5 লাখ টাকা মতো মাইনে পায়। আপনি তো মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে একদম সকালবেলা চান টান করে নিয়ে গোসল টোসল করে নিয়ে সকালবেলা ভোটটা দিয়ে চলে এলাম। লাভটা আপনার কি হচ্ছে? কিছু লাভ হচ্ছে কি? আর বছর বছর কি বলে, যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না। ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো। চিটিংবাজি কথাই বলছে কথাটা। ও ভালো করে জানে ও মানুষকে একবার এসে এটা হাত ফাত নেড়ে দেবো, মানুষ ভুলে যাবে। ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না। ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে, এটা বলে যাচ্ছে। ও হিরো, ওই রিলের হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে রাখছে মিলিয়ে নেবেন এখানে, এই পাঁশকুড়াতে এখানে এসেছি, আমার রেকর্ড রাখুন ভিডিওটা। আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে, দেববাবুকে দেখবেন কোথায়? দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে আছে। এদের কাজই হচ্ছে এরকম, এদের বিজনেসটা এরা বোঝে। বিজনেসটা কি? এদের ফিল্মের প্রমোশন। ফিল্মটা কত ভালোভাবে ডিস্টার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে। দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে এর ফিল্ম চালাবি না, তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে। ওর দরকার নেই বাবা, আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাবো, আমার ফিল্ম আমার তরিয়ে চলবে। ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের ভাষায় বে করে খাল কাটালে হবে? কবে ব্যাঙ পিচ্ছাপ করবে তাই পুকুর ভরবে ভাবলে হবে ভাই? আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে। এবার এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে? কি মনে হয়? হ্যাঁ মনে হয়? অনেকে বলে, আমি ক্লিয়ার করি একটা, অনেকে বলে যে মুসলমান দরকার, এবার ভালো একটা মুসলমান দরকার। লাভ কি হবে? হ্যাঁ, ফিরাদ হাকিম কি ভাই নাম কি? এই ধর্ম কি বলেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর নামগুলো বলবো? লজ্জা দেবো কাউকে নাকি? লাভ কি আছে ভাই? লাভ কি আছে? মুর্শিদাবাদের মতো জেলাতে বসে মুখ্যমন্ত্রী, যেখানে পিছনে এমপি এমএলএ গুলো ওই খালিলুর রহমান থেকে শুরু করে, আবু তাহের থেকে শুরু করে কতজন আছে, আমিরুল ইসলাম থেকে শুরু করে বসে সেখানে বলছে এখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেব না, চুপ করে বসে আছে। ও নামলে লাভ কি হবে ভাই? আর একই ভাবে বলছি, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই। প্রসঙ্গ ছিল অন্য, এই পূর্ণ প্রসঙ্গে চলে এসেছি। ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আশা ভুলে যান। আদিবাসী বিধায়ক হলে আদিবাসীদের লাভ হবে এই আশা ভুলে যান। দলিত হলে দলিত মানুষের ভালো হবে এই আশাও ভুলে যান। আমি তো বিধানসভার একজন সদস্য, আর ভিতরে কি হয় তো আমি আপনাদের থেকে একটু বেশি জানবো। যদি টিভি থাকতো, লাইভ চলতো, তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে। টিভি নাই, সমস্যা আপনারা জানতে পারছেন না। পশ্চিম বাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়, মানে আদিবাসী সমাজ থেকে 18টা বিধায়ক বিধানসভার মধ্যে যায়, তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায়। তারা গিয়ে তাদের কাজ কি? আদিবাসী সব থেকে বেশি করা ভাই, স্বাভাবিক ভাবে। কিন্তু দুর্ভাগ্য, তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটায় নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে, তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও। এটা শুনতে পেলাম না। কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে। পশ্চিমবাংলার বিধানসভায় 63টার অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে। তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ হোক, যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়াগুলোকে বন্ধ হোক। এমবিবিএস এর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রেও কেন
মসজিদের সাথে ইনজাস্টিস হচ্ছে, এই কাজ জোর গলায় বলতে শুনলাম না। তাহলে লাভটা কি ভাই 63টাকে পাঠিয়ে? আর এদিকে বলুন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গুলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আর নাম বলে শেষ করা যাবে না, 43টা আছে, 43টা আছে। তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের 2011 সালের আগে 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন ছিল মুসলমান, আর 2025 সাল দাঁড়িয়ে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকে আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা বাড়ানো দরকার, 4 থেকে বেড়ে 8 হওয়া দরকার, বরঞ্চ কমে 1-এর নিচে নেমে গেল কেন? এর জবাবটা চাইছে না। তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই? আদিবাসী দিয়ে লাভ কি হবে? হিন্দু দিয়ে লাভ কি হবে? লাভ কি করতে হবে? মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে। যে এখানে পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল দেববাবুর, পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের এই বিভিন্ন আর্টিকেলের উপরে, আর্টিকেল 14, 15, 25, 26, 29, 300 and 300 বাইয়ে এই আইনগুলোর উপরে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে এই ওয়াকফ সংশোধনী আইন, এর প্রতিবাদ করা দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে। তা না করে উনি কোথায় ছিলেন? হয়তো দেখুন শুটিং করতে ব্যস্ত আছে। ভুল লোককে আপনারা পাঠিয়েছেন। আমি দেববাবুর জায়গায় ফিরাদ হাকিম থাকলে বিশাল কিছু করে ফেলতাম, এটা বলছি না। এটা ভাববেন না যে দেবকে কেন পাঠিয়েছেন, ফিরাদকে পাঠান, আমি এটা বলছি না। আমার বর্মনদাকেও পাঠালো যতটা লাভ হবে, আমার শাহবাজকে পাঠালো ততটা লাভ হয়। কেন? এটা পজিটিভ। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে জনপ্রতিনিধি দেখে পাঠাতে হবে। যদি না আমরা দেখে জনপ্রতিনিধি পাঠাই, তাহলে আমাদের এই দুরবস্থা যেরকম দেখছি আগামী দিনও এই ধরনের হবে। এবার আপনারা ভাবেন কি করবেন। দেখুন কটা বাজে গো? আচ্ছা 5:40 বেজে গিয়েছে। আমি বুঝতেই পারছি অনেকে উৎসুক হচ্ছে যে ওয়াকফ নিয়ে কিছু বলতে হবে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা কারা ওয়াকফ নিয়ে শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা ওয়াকফ নিয়ে শুনতে চান? এনার্জি আছে তো ভাই? এনার্জি আছে? দূরে যারা আছে শুনতে চান তো ভাই? প্রথম হচ্ছে ওয়াকফ, তাহলে মকাবি ডাইরেক্ট চলে আসি। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন আমরা করছি আগে এটা জানতে হবে। অমুক মৌলভী সাহেব, অমুক ইমাম সাহেব, অমুক হযরত, অমুক শায়েখ, অমুক আমির বলেছে ওয়াকফের বিরোধিতা করতে হবে, ও করবেন না, কিছু লাভ হবে না। আপনাকে আগে জানতে হবে কেন আমি বিরোধিতা করব। সেইগুলো আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আজকে আমি তুলে ধরব। সেই বক্তব্য শুরুর আগে দুটো বিষয় আগে ক্লিয়ার করতে চাই। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিজেপি আমাদের এলাকার বিভিন্ন এলাকার হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। কি দূরত্ব তৈরি করছে? বিজেপি এই আইনটা নিয়ে এসে শিল্পপতিদের হাতে ওয়াকফ সম্পত্তিটা তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যখনই ওয়াকফ ধর্মের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি, মসজিদের সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, স্বাভাবিকভাবে আমার পাশে আমার বর্মন দাদা আমার হয়ে কথা বলবে কি বলবে না ভাই? হিন্দু হতে পারে, তিনি খ্রিস্টান হতে পারে, ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তিনি ধার্মিক একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি প্রশ্ন করবেন, তিনি প্রতিবাদ করবেন কেন এই আইন হচ্ছে, এই আইনে কেন মুসলমানদের মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা কেন কেন কেড়ে নিচ্ছে, এর প্রতিবাদে বর্মনদা কথা বলবে তো ভাই? বলছে তো। যাতে না কথা বলে তার জন্য বিজেপি একটা সুন্দর পলিসি নিয়ে এসছে। পলিসিটা এটাই, কি মিথ্যা প্রচার করছে, ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফের, সামনে আসো, ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফের, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। কেমন ভাবে বুঝাচ্ছে? আমাদের হিন্দু ভাইদের বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে একটা করে তুলসী তলা আছে, তো থাকে না? ওই এমন ভাবে বোঝাচ্ছে তুলসী তলায় দাঁড়িয়ে যদি ওয়াকফ বোর্ড বলে এটা আমার তুলসী তলাটা, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বলে এটা ওয়াকফের জায়গা, ওয়াকফের হয়ে যাবে। মন্দিরকে গিয়ে যদি বলে এটা ওয়াকফের জায়গা, ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে। বলেন এটা যে শুনবে সেই তো
তো বলবে ওয়াকফ বোর্ডটাকেই তুলে দে, স্বাভাবিক। আমাকে যদি বলে, আমি বলবো না ওয়াকফ বোর্ডটা তুলে দিই। আচ্ছা আপনারা বলেন যদি এই ধরনের আইন হয়ে থাকে, ওই আইনটাকে বন্ধ হওয়া দরকার আছে না নাই? আছে, আমিও সহমত। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি এই ধরনের কিছু আইন থেকে থাকে আমাকে দেখাক, আমি এর এর বিরুদ্ধে সব থেকে আগে বলবো। কিন্তু এই ধরনের কোনো আইন নাই, সম্পূর্ণ রূপে মিথ্যাচার, মিসলিড, মিসগাইড করা হচ্ছে, মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছে। যদি এই ধরনের আইন থেকে থাকতো, তাও যদি থেকে থাকতো, তা আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা, আমি এই এলাকার নাম কি, রানীহাটি এলাকা। তো ওয়াকফ বোর্ড এত পাওয়ারফুল, সে নাকি যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকফের হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডের কত বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে জানেন? ৭৬,০০০ বিঘা। ক বিঘা? ৭৬,০০০ বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ড এখনো উদ্ধার করতে পারেনি। আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে। আমার নিজস্ব অলরেডি ৭৬,০০০ বিঘা যে সম্পত্তি আছে সেটা আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু আপনার জায়গায় দাঁড়ালে ওইটা আমার হয়ে যাবে। এটা পাগলও বিশ্বাস করবে ভাই, পাগলও বিশ্বাস করবে। কিন্তু এইভাবে মিথ্যাচার করছে। আমি আমার সম্পত্তি, আমি ওয়াকফ বোর্ডের কথা বলছি। ওয়াকফ বোর্ড তার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে ওয়াকফের ২ বিঘে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে কান্নাকাটি করছে, বলছে মাই লর্ড, আমার ওই পাঁশকুড়ার অমুক জায়গায় ২ বিঘে জায়গাটা বেদখল হয়ে আছে, যাতে আমি পেয়ে যাই, তুমি একটু অর্ডার করিয়ে দাও। ওখানে হচ্ছে না, ওয়াকফ বোর্ড হাইকোর্টে ছুটছে, হাইকোর্টে হচ্ছে না, ওয়াকফ বোর্ড কোথা ছুটছে, সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করিয়ে দাও যাতে আমি উদ্ধার করতে পারি। আর এদিকে শুভেন্দু বাবুরা, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদাররা কাজের কাজ কিচ্ছু করতে পারছে না, ওদের দল ভারতবর্ষ চালাচ্ছে। কেন মেদিনীপুরের জমিনে একটা এমসের মতো মেডিকেল কলেজ আনতে পারেনি, এর প্রশ্ন না কেউ করে। কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি মেদিনীপুরের জমিনে হলো না, শুভেন্দু অধিকারীদেরকে কেউ না প্রশ্ন করতে পারে। মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। ধরছি শুভেন্দু বাবুদেরকে, মেদিনীপুরে যেহেতু ওনার একটু প্রভাবটা শুনেছি আছে, কিছু দেবে না। কারণ দিল্লিতে অমিত শাহর সাথে তো খুব ভালো সম্পর্ক, মোদিজির সাথে তো খুব ভালো সম্পর্ক, একটা এমস নিয়ে আসতে পারেনি মেদিনীপুরের মানুষের জন্য, এটা দেবে না। মেদিনীপুরের মানুষের, গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে, এটা করবে না। একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না। কিছুই করতে পারছে না, তাহলে ক্ষমতায় থাকবে কি করে বা জিতবে কি করে? বিভাজন করতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও। হিন্দু হিন্দু ভাই ভাই বললেও তিলোত্তমার যে আমার বোনটা, তার জন্য এরা বেচারের জন্য গলা ফাটায় না। তার ধর্মীয় পরিচয় কি ভাই? মুসলমান কি সে? তাহলে তার কথা কিন্তু বলে না। যাক, আমি আবার ফিরে আসি। তো এর নিজস্ব ক্ষমতা নাই, তারপরেও মিথ্যাচার করছে যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনারা ক্লিয়ার হলো তো ভাই?